চলুন আজ এমন এক পৃথিবীর গল্প শোনা যাক যা একই সাথে ভয়ঙ্কর, নির্মম, আবার ভীষণ অদ্ভুত। দ্য ব্যাড ব্যাচের এই জগতে আমরা ডুব দেব, যেখানে টিকে থাকা লড়াইটাই সব, আর বাকি সব কিছু অর্থহীন। একবার ভাবুন তো, এমন একটা সময় এসেছে যখন সমাজ তার অবাঞ্ছিত মানুষদের আর জেলে পাঠায় না, সোজা তাদের ছুঁড়ে ফেলে দেয় টেক্সাসের এক গনগনে আইন কানুনহীন মরুভূমিতে। এখানে ৫,০০০-এরও বেশি মানুষ থাকে যাদের আর কোনো পরিচয় নেই, আছে শুধু চামড়ার ওপর খোদাই করা একটা নম্বর। তো আমাদের গল্পের শুরু হচ্ছে আর্লেন নামের এক তরুণীকে দিয়ে। তাকেই মরুভূমির নরকে একরকম ফেলেই চলে যাওয়া হলো। তার পরিচয়, নাম, অতীত সব কিছু একেবারে মুছে ফেলা হয়েছে। এখন তার একমাত্র পরিচয় হলো একটা নম্বর। এখান থেকেই শুরু হচ্ছে তার নতুন ভয়ানক জীবন। এই জনমানবহীন প্রান্তরে হাঁটতে হাঁটতে হঠাৎ আর্লেনের চোখে পড়ল হাতে আঁকা একটা অদ্ভুত সাইনবোর্ড। তাতে লেখা, সামনের এলাকাটা নরখাদকদের, আর এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের বাইরে। মানেটা কি দাঁড়ালো? মানেটা খুব সোজা, রাষ্ট্র তাকে পুরোপুরি ত্যাগ করেছে। এখানে তার সাথে যা কিছুই ঘটুক না কেন, তার কোনো সাক্ষী বা বিচারক নেই। এখানকার নিয়ম সে তো একেবারে সোজা সাপটা, কিন্তু ভয়ঙ্কর। এই মরুভূমি আসলে দুটো ভাগে ভাগ করা। একদল নিজেদের বলে সাধারণ, আর অন্য দল হলো নরখাদক। এক এলাকার লোক অন্য এলাকায় গেলেই মৃত্যু নিশ্চিত, আর আর্লেন বেচারি কিছু বুঝে ওঠার আগেই এই বিভাজনের ভুল দিকে পা বাড়িয়ে ফেলে। এক মুহূর্ত সময় লাগলো না, ওকে ধরে ফেলল নরখাদকরা। এরপর যা হলো তা ভাবাও যায় না। ওকে আক্ষরিক অর্থেই খাবারের জন্য প্রস্তুত করা হলো, মানে ওর ডান হাত আর ডান পা কেটে নেওয়া হলো। তারপর ওকে ছুঁড়ে ফেলা হলো একটা বেসমেন্টে, যেখানে তার মতোই আরও অনেকে আছে খাবার হিসাবে। আর্লেনের অবস্থা তখন কি তার বলার অপেক্ষা রাখে না। এখন ওর সামনে রাস্তা তো মাত্র দুটো, হয় সে রুখে দাঁড়াবে, নয়তো একটু একটু করে ওদের খাবারে পরিণত হবে। কিন্তু ওর বেঁচে থাকার জেদটা ছিল অসম্ভব, আর সেই জেদ থেকেই ও এক দুঃসাহসী প্ল্যান করে ফেলে। আর এখানেই বোঝা যায় আর্লেন কতটা বুদ্ধিমান আর লড়াকু। ও ইচ্ছে করে নিজের শরীরের ময়লা দিয়ে প্রহরীকে এতটাই বিরক্ত করে যে ওকে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হয়। আর ঠিক সেই সুযোগেই ও প্রহরীকে আক্রমণ করে, তারপর কোনো ক্রমে নিজেকে টেনে হিঁচড়ে একটা স্কেটবোর্ডের উপর তুলে দেয়। এরপর শুরু হয় যন্ত্রণা আর স্বাধীনতার দিকে এক অসম্ভব যাত্রা। ঠিক যখন মনে হচ্ছে সব শেষ, তখনই মরুভূমিতে আধমরা অবস্থায় ওকে খুঁজে পায় এক রহস্যময় বৃদ্ধ। এই লোকটা কোনো দলেই নেই, সেই দুই গোষ্ঠীর মাঝখানের শূন্যতায় নিজের মতো থাকে। সেই আর্লেনকে উদ্ধার করে পৌঁছে দেয় কমফর্ট নামের এক বসতিতে, যা আপাত দৃষ্টিতে একটা নিরাপদ জায়গা। দেখতে দেখতে ৫ মাস কেটে গেল। আর্লেন এখন একটা নকল পা নিয়ে নতুন করে জীবন শুরু করেছে। শরীরটা হয়তো কিছুটা সেরে উঠেছে, কিন্তু মনের ভেতর যে আগুন জ্বলছে সেটা নেভেনি। সে শুধু বেঁচে থাকতে চায় না, সে এখন চায় প্রতিশোধ। শহরটার নাম কমফোর্ট, মানে আরাম, কিন্তু নামের সাথে কাজের কোনো মিল নেই। বাইরে থেকে দেখতে নিরাপদ মনে হলেও ভেতরে ভেতরে এটা আসলে আর একটা জেলখানা, যেখানে শুধু লাগাম ছাড়া পার্টি, ড্রাগস আর এক নায়কতন্ত্র চলে। কিন্তু আর্লেনের মাথায় এখন একটাই চিন্তা, যারা ওর এই অবস্থা করেছে তাদের খুঁজে বের করা, আর বাকি বন্দীদের মুক্ত করা। তো এই পর্যায়ে গল্পে আসে জেসন। সে কিন্তু সাধারণ কোনো ভিলেন না। একদিকে সে নরখাদকদের লিডার, আবার অন্যদিকে সে একজন অসম্ভব ভালো আর্টিস্ট আর একজন স্নেহশীল বাবা। আর ঠিক এখানেই গল্পটা একটা জটিল মোড় নেয়। আর্লেন প্রতিশোধের নেশায় বন্দুক হাতে ফিরে যায় নরখাদকদের এলাকায়। সেখানে ও জেসনের স্ত্রী আর তার ছোট মেয়েকে দেখতে পায়। সে জেসনের স্ত্রীকে গুলি করে ঠিকই, কিন্তু বাচ্চা মেয়েটাকে দেখে ওর মনটা কেমন যেন করে ওঠে। ওকে আঘাত না করে আর্লেন মেয়েটিকে সঙ্গে নিয়ে কমফোর্টে ফিরে আসে। আর অন্যদিকে জেসন তো তখন মেয়ে আর স্ত্রীকে না পেয়ে দিশেহারা। সে তার মেয়ের একটা স্কেচ নিয়ে সেই রহস্যময় বৃদ্ধের কাছে যায়। ওর আঁকা মেয়ের ছবিটা দেখে বৃদ্ধ লোকটা মুগ্ধ হয়ে যায়, আর ছবিটার ওপরে লিখে দেয় ফাইন্ড কমফোর্ট। এখান থেকেই শুরু হয় একজন বাবার মরিয়া যাত্রা। কমফোর্টের রাত মানি পার্টি আর ড্রাগস। তো এমনই এক পার্টিতে আর্লেন ড্রাগসের নেশায় এতটাই বুঁদ হয়ে যায় যে মেয়েটার খেয়াল রাখতে পারে না, আর এই সুযোগটাই নেয় শহরের লিডার ড্রিম। সে মেয়েটিকে নিজের হারেমে নিয়ে যায়। কমফোর্ট শহরটা এবার তার আসল রূপটা দেখাতে শুরু করে। মরুভূমির মধ্যে অবশেষে জেসন খুঁজে বের করে আর্লেনকে। সে ওর মেয়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু আর্লেন সব অস্বীকার করে। তখন জেসন যা করে তা হলো ওর নকল পাটা খুলে নেয়, ওকে একেবারে অসহায় করে দেয়, আর বলে
মেয়েকে খুঁজে না দেওয়া পর্যন্ত পা ফেরত দেবে না। এভাবেই আর্লেন বাধ্য হয় ওর সাথে যেতে। এখানে একটা প্রশ্ন কিন্তু আসেই, তাই না? একদিকে আর্লেন, যে ভুক্তভোগী, আর অন্যদিকে জেসন, যে তার ওপর অত্যাচার করেছিল। এখন দুজন একসাথে, একই উদ্দেশ্যে। তাদের এই জোটটা আসলে অবিশ্বাস আর প্রয়োজনের এক বিপজ্জনক মিশ্রণ। তো মরুভূমিতে তখন ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ের রাতে জেসন একটা কাজ করে, সে নিজের চাদর দিয়ে আর্লেনকে ঢেকে দেয়। এই ছোট্ট একটা মানবিক ঘটনা আর্লেনকে প্রথমবারের মতো ভাবতে বাধ্য করে, এই লোকটা কি আসলেই একটা দানব, নাকি সেও পরিস্থিতির শিকার। এরপর আমরা জেসন সম্পর্কে একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারি। তার নম্বর হলো 44, মানে সে একদম প্রথম দিকে যাদের এখানে পাঠানো হয়েছিল তাদের একজন। তার অপরাধটা কী ছিল জানেন? সে ছিল একজন অবৈধ অভিবাসী। সমাজ তাকে অবৈধ বলে দেখে দিয়েছিল, আর এই মরুভূমি তাকে নরখাদকে পরিণত করেছে। তাহলে আসল দানবটাকে? যাই হোক, ওদের যাত্রাপথে হঠাৎ জেসন গুলি খায়। আর্লেনের কাছে এটা ছিল পালানোর একটা সুবর্ণ সুযোগ। তার ভেতরে টিকে থাকার পুরনো প্রবৃত্তিটা আবার জেগে ওঠে, আর সে ঠিক তাই করে। আহত জেসনকে ওখানেই ফেলে রেখে কমফর্টের দিকে চলে যায়। কিন্তু কমফর্টে ফিরে আসার পর আর্লিনের মনে কোনো শান্তি নেই। তার বারবার মনে হতে থাকে জেসন আসলে কোনো শয়তান না, সে শুধুমাত্র একজন বাবা যে তার সন্তানকে মরিয়া হয়ে খুঁজছে। এই ভাবনাটা ওকে পুরোপুরি বদলে দেয়। ও ঠিক করে যেমন করে হোক মেয়েটাকে উদ্ধার করে ওর বাবার কাছে ফিরিয়ে দেবেই। তো আর্লেন সোজা গিয়ে দাঁড়ায় মেয়ার ড্রিমের সামনে, আর তারপর সে তার নকল পাহাটার ভেতর থেকে একটা বন্দুক বের করে। যে নকল পাহাটা ছিল ওর দুর্বলতা চিহ্ন, সেটাই এখন ওর সবচেয়ে বড় অস্ত্র। সে ড্রিমকে ভয় দেখিয়ে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। অবশেষে আর্লিন মেয়েটিকে জেসনের কাছে ফিরিয়ে দেয়। আর ওই বাবা মেয়ের মিলন দেখে আর্লিন এমন একটা সিদ্ধান্ত নেয় যা কেউ ভাবতেও পারেনি। সে জেসনকে বলে সে ওদের সাথে থাকতে চায়। এই নিষ্ঠুর ভয়ঙ্কর পৃথিবীতে সে যেন এক অদ্ভুত মায়ার বাঁধন খুঁজে পেয়েছে। সিনেমার একদম শেষ দৃশ্যটা খুব সিম্বলিক। জেসন তার মেয়ের পোশাক খরগোশটা রান্না করে, আর ওরা তিনজন, আর্লেন, জেসন আর তার মেয়ে, একসাথে বসে খায়। মানে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হলে যে কঠিন হতে হয়, সেটা মেনেই যেন এক নতুন অদ্ভুত পরিবারের শুরু হলো। তো এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন সভ্যতা ভেঙে পড়ে আর বেঁচে থাকাটাই আসল কথা হয়ে দাঁড়ায়, তখন কি মানুষ আর কি দানব? এই তফাৎটা করবে কে?